আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তার জন্য একটা নৈশভোজের ব্যবস্থা ছিল, অথচ সার্জিও গোর সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানান। মানে এখানে তিনি কোনো বন্ধুত্ব, খোশমেজাজে গল্প কিংবা কোনো মানে খলিলুর রহমান ভাববেন যে সার্জিও গোরের সঙ্গে হাসতে হাসতে বা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুটো কথা বলে ফেলতে পারবেন, এমন কোনো পরিসর দিতে তিনি রাজি নন। তিনি যা নিতে এসেছেন তিনি তা নিয়ে ছাড়বেন এবং সে বার্তা পরিষ্কারভাবে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি দিয়ে দিয়েছেন বলেই খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সার্জিও গোর বলেছেন অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ক্রমাগতভাবে দমকে দমকে ধমকে ধমকে একেবারে উল্টে পাল্টে যাচ্ছে। মানে যখন যেখান থেকে চাপ আসছে তখন সেদিকে হেলে পড়ছে বাংলাদেশ। এমন একটা পরিস্থিতি খুব সাদামাটা চোখে একেবারে স্পষ্টভাবে ধরা দিল সার্জিও গোরের ঢাকা সফরের প্রথম দিন শেষ হওয়ার পরেই। প্রথম দিন সার্জিও গোর ঢাকা নামবার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। তার সঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে খলিলুর রহমান এবং সার্জিও গোরের মধ্যে যে কি নিয়ে কথা হয়েছে, পরে খলিলুর রহমান শুকনো মুখে ভীষণ বিপর্যস্ত চেহারায় একটা প্রেস ব্রিফিং করেছেন বটে, কিন্তু কিছুই খোলাসা করে বলেন নাই। কারণ ধারণা করা যায় বৈঠকে যা আলাপ হয়েছে তার চেয়েও হয়তো বেশি কোনো আলাপ হয়েছে বা বেশি কোনো চাপ প্রয়োগ করা হয়েছে খলিলুর রহমানের ওপর, যখন খলিলুর রহমানকে এমনকি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকেও বের করে দিয়ে একান্তে 20 মিনিট সবক দিয়েছেন বা 20 মিনিট একান্তে বৈঠক করেছেন সার্জিও গোর। সার্জিও গোর ট্রাম্পের বিশেষ দূত, প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা এসেছেন কেন, সে বিষয়ে কিন্তু গতকালকেও তিনি ঢাকা নামার পরপরই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছিলেন। তিনি বলেছেন যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে এসেছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে। কাজেই ব্রেন্ট ক্রিস্টেনসেন যে বললেন কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করতে এসেছেন সার্জিও গোর, সেটা যে চীন না আমেরিকা, কোন দিকে ঝুঁকবে বাংলাদেশ এটা জানতে সেটা সকলের কাছেই স্পষ্ট ছিল। অথচ খলিলুর রহমান যখন শুকনো মুখে বিপর্যস্ত চেহারায় ওই সার্জিও গোরের সঙ্গে প্রকাশ্য বৈঠক, মানে হুমায়ুন কবিরকে নিয়ে বৈঠক, এবং তারপর 20 মিনিটের একান্ত বৈঠকের পরে সাংবাদিকদের সামনে বেরিয়ে এলেন এবং প্রেস ব্রিফিং করলেন, তখন যে প্রসঙ্গেই তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি সে প্রসঙ্গেই বলেছেন এ বিষয়ে কোনো আলাপ হয়নি। চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে কোনো আলাপ হয়েছে, তিনি বলেছেন না, এ বিষয়ে কোনো আলাপ হয়নি। তাকে জিজ্ঞেস করা হলো যে এ বিষয়ে কোনো আলাপ হয়েছে যে রাখাইন করিডোর যে একটা দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সে বিষয়ে কোনো আলাপ হয়েছে। খলিলুর রহমান বলে বসলেন এগুলো অপপ্রচার, আপনারা এসব অপপ্রচার মিথ্যা ছড়িয়েছেন। অথচ এই খলিলুর রহমান যখন ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন তখন জানা গেল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তার প্রধান অ্যাসাইনমেন্ট শুধুমাত্র জাতিসংঘের দাবি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী একটা রাখাইন করিডোর করে দেওয়া, তাই নয়, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে রীতিমতো বললেন একে রাখাইন করিডোর বলা ঠিক হচ্ছে না, এটি একটি মানবিক করিডোর মাত্র। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে দিলেন যে সরকার এমন একটা করিডোর স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলে বসলেন নো ব্লাডি করিডোর, এসবের মুখে তখন এই খলিলুর রহমান আর ওই ডক্টর ইউনুস করিডোর দিতে পারলেন না। আর এখন যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন করিডোর বিষয়ে আলাপ হয়েছে কিনা, তিনি বলে বসলেন না, এ বিষয়েও কোনো আলাপ হয়নি। তাকে জিজ্ঞেস করা হলো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো আলাপ হয়েছে, সার্জিও গোর এসেছেন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলাপ করতে, স্পষ্ট করে বলেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। অথচ খলিলুর রহমান বললেন না, কোনো আলাপ হয়নি। খলিলুর রহমান বেশ রেগে গেলেন যখন চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রসঙ্গ উঠলো যে এ নিয়ে আলাপ হয়েছে কিনা। মানে আন্তর্জাতিক সংবাদ
মাধ্যম সয়লাভ যে এ আলাপ হতেই হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে কোনোভাবেই ভালোভাবে দেখবে না। আর ওইদিকে চীনা রাষ্ট্রদূত তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার পরেই সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা দিয়ে বললেন যে এরই মধ্যে নাকি কাজ শুরু হয়ে গেছে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের, অথচ খলিলুর রহমান বলছেন কোনো আলাপ হয়নি। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আলাপ হয়েছে, রেগে উঠলেন খলিলুর রহমান, না আলাপ হয়নি। আওয়ামী লীগ নিয়ে আলাপ হয়েছে, না আলাপ হয়নি। আলাপ কি হয়েছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে, না আলাপ হয়নি। তাহলে যে কি প্রসঙ্গে আলাপ হয়েছে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের, সেটা বলা সত্যি মুশকিল। তবে সার্জিও গোরের যে স্ট্যাটাস এই বৈঠকটি সম্পর্কে, সেটা আবার খুব তাৎপর্যপূর্ণ। সার্জিও গোর কিন্তু স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এই বৈঠকের মাধ্যমে অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। এই বৈঠকের মাধ্যমে যে অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে তা নিশ্চিত, তবে সার্জিও গোর যে তার ওই রাগান্বিত, ক্রোধান্বিত কিংবা ধমকের মোড থেকে বেরিয়ে, মানে তিনি তো আসলে ট্রাম্পের তরফে ধমকাতে এসেছেন বাংলাদেশ সরকারকে, সেই জায়গা থেকে যে তিনি সরতে চাইছেন না সেটাও তিনি স্পষ্ট করেছেন। এতই যদি ইতিবাচক অগ্রগতি হবে, বৈঠক যদি দুপক্ষের জন্যই এত মোলায়েম আর মসৃণ হবে, তাহলে সার্জিও গোরের জন্য খলিলুর রহমান কাল রাতে একটা নৈশভোজের ব্যবস্থা করেছিলেন। একজন রাষ্ট্রীয় অতিথি এসেছেন ফরেন সার্ভিস একাডেমিতে, তার জন্য একটা নৈশভোজের ব্যবস্থা ছিল, অথচ সার্জিও গোর সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানান। মানে এখানে তিনি কোনো বন্ধুত্ব, খোশমেজাজে গল্প কিংবা কোনো মানে খলিলুর রহমান ভাববেন যে সার্জিও গোরের সঙ্গে হাসতে হাসতে বা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুটো কথা বলে ফেলতে পারবেন, এমন কোনো পরিসর দিতে তিনি রাজি নন। তিনি যা নিতে এসেছেন তিনি তা নিয়ে ছাড়বেন, এবং সে বার্তা পরিষ্কারভাবে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি দিয়ে দিয়েছেন বলেই খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সার্জিও গোর বলেছেন অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। অথচ খলিলুর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে একটা ইস্যুও বলতে পারেন নাই যেই বিষয়ে তাদের ওই ঘরের ভেতরে আলাপ হয়েছে। সার্জিও গোর যে এক রকমের কড়া বার্তা দিতে এসেছেন, ট্রাম্প প্রশাসনের কঠিন বার্তা পৌঁছে দিতে এসেছেন, এক রকমের ধমকে সমঝে দিতে এসেছেন বাংলাদেশকে, সেটা তখন থেকেও আলাপ হচ্ছিল, যখন আগেই বলে রাখা হয়েছিল যে সার্জিও গোরের সফর শেষে সার্জিও গোর বা মার্কিন দূতাবাসের তরফে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে না। তার মানে তাদের ব্রিফিংটা এত সুনির্দিষ্ট, তাদের চাওয়াটা এত সুনির্দিষ্ট, চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর বাতিল করতে হবে, তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট, চীনের সম্পৃক্ততা চলবে না, চীনের সঙ্গে মাখামাখি চলবে না, চীন থেকে এত বেশি সামরিক এবং প্রযুক্তিক উপকরণ কেনা চলবে না, কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বলে দেওয়া জায়গা থেকে। এসব তো অনেক আগে ব্রেন ক্রিস্টেনসেন নির্বাচনের আগেই স্পষ্ট করেছেন। এমনকি বিএনপি জামায়াতের প্রধানের সঙ্গে, জামাতের আমির বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বাংলাদেশের নির্বাচনের আগে যুক্ত হয়েই তাদের বাণিজ্য বিষয়ক বিশেষ দূত এসব বিষয় পরিষ্কার করে নিয়েছিলেন যে বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী কেনাকাটার যে চুক্তি ইউনূস সরকার করেছেন, এবং খলিলুর রহমান বলেছেন বিএনপি জামাত সকলেই সেটা জানতো, সেই চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে চিঠিটা লিখেছিলেন সেটাও খুব ধমকের সুরে ছিল, এবং সেই ধমকের সুরে লেখা চিঠিতে স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষায়, সুরক্ষায় বাংলাদেশ কাজ করবে বলে, তিনি সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি মনে করেন, কারণ তিনি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা একেবারেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট। কাজেই সার্জিও গোর এসে যে ভারতের সঙ্গে
সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে মাখামাখির বিষয়টা তারা পছন্দ করছেন না সেটা বলবেন, সেটা নিশ্চিত। এবং সে সুরে সুর মিলাতেই যে খলিলুর রহমান আগের দিনে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মিলিয়েছেন, তারেক রহমান ভারত সফরে যাবেন সে বিষয়টা বিবেচনা করছেন, এসব আলাপ শুরু করেছেন, সেটা তো আগেই বলেছি। কিন্তু ওই যে বললাম, দমকে দমকে ধমকে ধমকে একেবারে উল্টে পাল্টে যাচ্ছে পররাষ্ট্রনীতি। তার প্রমাণ হচ্ছে সার্জিও গোর ঢাকা আসার পরদিন বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে লোহিত সাগরে জাহাজের সুরক্ষায় একটা সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিল। এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সরাসরি ইরান বিরোধী জোটে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের একটা প্রতিরক্ষা জোটে অবস্থান নিল। মানে এমনভাবে বিভক্ত হয়ে পড়া একটা বিশ্বে এই যে বাংলাদেশ গিয়ে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটা প্রতিরক্ষা জোটে যোগ দিল, তা একটা মাত্র বার্তা দেয়, সেটা হচ্ছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আছে, ইরানের পক্ষে নাই। এই ইরানের পক্ষে যাওয়া ঠিক হবে কিনা সেই নিয়ে দ্বিধায় ফেব্রুয়ারিতে এমনকি ইরানের শীর্ষ নেতা খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করার পরেও বাংলাদেশ নিন্দা জানায় নাই। তখন হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া সহ 6টি দেশের জাহাজ ছেড়ে দেবে এ ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু খামেনির বিষয়ে শোক না জানানোর পর বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছিলেন যে তারা সারা জীবন মনে রাখবেন যে কোন কোন দেশ তাদের সংকটকালে তাদের পাশে দাঁড়ায় নাই। এবং এরপর বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা ফেব্রুয়ারিতে আটকা পড়েছিল আর ছাড়া পায় এই মাত্র সেদিন জুলাই মাসে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এরপর চেষ্টা করেছে, খামেনির বিষয়ে শোক জানিয়েছে, খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশ থেকে স্পিকার ঘুরে এসেছেন। কিন্তু এই সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র যে তা নিয়েও তাদেরকে ধমকে গেছে, সমঝে গেছে এবং সে কারণেই হাত তুলে বাংলাদেশকে ইরান বিরোধী সৌদি জোটে গিয়ে যোগ দিতে হয়েছে, সেটা এখন একেবারে পরিষ্কার। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোর এসে পরিষ্কার করে বলেছেন একটুও এদিক ওদিক হেলবার কোনো সুযোগ নাই, চীনের দিকেও হেলবার সুযোগ নাই, ইরানের দিকেও হেলবার সুযোগ নাই, একেবারে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রমুখী হয়েই শুধুমাত্র বাংলাদেশকে থাকতে হবে। এই সৌদি আরবকে কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মতো শত্রুদের বিরুদ্ধে, ইরানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের জন্য পারমাণবিক শক্তি সমৃদ্ধ করবার অনুমোদন দেওয়ার পর সরাসরি বলেছে এসব অনুমোদন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা এই দেশগুলো তখনই সর্বতোভাবে পাবে যখন প্রেসিডেন্ট ট্রাম্পের করা আব্রাহাম চুক্তি অনুসরণ করে ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি হবে। তার মানে এই সৌদি প্রতিরক্ষা জোটে পাকিস্তান, তুরস্ক এদের সঙ্গে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ নিশ্চিত করেছে সৌদি আরবের পিছু পিছু গিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তাদেরকে ইসরায়েলকেও স্বীকৃতি দিতে হবে। আবার এই সময়ে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন গিয়ে দেখা করে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এবং তিনিও বলেছেন তারা উদ্বিগ্ন নন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এসেছে দেখে, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্ব যাতে ঠিক থাকে সে বিষয়টা নিয়ে আলাপ করতে তিনি এসেছিলেন খলিলুর রহমানের সঙ্গে। দুদিকের চাপে, নানামুখী চাপে একেবারে জেরবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মুখটা যে শুকিয়ে গিয়েছিল প্রেস ব্রিফিং এর সময় এবং কোনো বিষয়ে আলাপের বিষয়ে যে তিনি পরিষ্কার করে সাংবাদিকদের সামনে বলতে পারেননি আর কথায় কথায় রেগে যাচ্ছিলেন, তাতে স্পষ্ট যে ঘরের ভেতরে তাকে যে রাগ, ক্ষোভ এবং চাপ সইতে হচ্ছে সেটা তিনি বাইরে আর লুকিয়ে রাখতে পারছেন না। সৌজন্যমূলক নৈশভোজটাতেও যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সার্জিও গোর সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শনিবারের বৈঠকের আগে এ বার্তা পরিষ্কারভাবে দিয়ে দিতে চাইলেন যে তিনি যা বলবেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে যা যা বলে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা ছাড়া
সামনে আর কোনো গতি নাই, সেটা সৌদি জোটে যোগ দেওয়াই হোক কিংবা চীনের সঙ্গে সকল চুক্তি বাতিল করাই হোক। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এনসিপির গত 2 দিনে কয়েক দফা হামলা হলেও জাতীয় রাজনীতিতে বড় আলোচনার ইস্যু এখন কূটনীতি আর কূটনৈতিক হাই প্রোফাইল বৈঠক। বাংলাদেশের যোগদান 1 মাসের বেশি সময় পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরেই বাংলাদেশে এসেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোষ। আবার সার্জিও ঘোষ বাংলাদেশে ল্যান্ড করার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়েছিলেন চায়না ও পাকিস্তানি রাষ্ট্রদূত। কূটনৈতিক মহলের জোর আলোচনা হলো চীন সহ ভূ রাজনৈতিক ইস্যুতে তিস্তা প্রকল্প সহ একাধিক বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ এক হওয়ায় বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে বার্তা দিতে সার্জিও ঘোষ বাংলাদেশে এসেছেন। আবার এমন একটি সময় ঘোষ বাংলাদেশে এসেছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ পাঠিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে ব্রিক্স সম্মেলন হলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠক করতে চায় বাংলাদেশ সরকার। সে বিষয়টির নিশ্চয়তা পাওয়া গেলেই তারেক রহমান ভারতে যেতে পারেন। আর সে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনৈতিক অনেক ইস্যুর জট খুলতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 29 জুলাই বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন গত 25 জুন। গুনে গুনে 1 মাসেরও বেশি সময় পারলেও এতদিন পর্যন্ত বাংলাদেশের কোনো শীর্ষ ব্যক্তির সাথে তার বৈঠক হয়নি। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার পর এটাই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। আবার বৈঠকটি হলো এমন একটা সময় যার একদিনের মধ্যে বাংলাদেশে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে, কোন দিকে মোড় নিতে যাচ্ছে এবং কোন কোন ইস্যুতে ঝুলে আছে তা বোঝার জন্য 29 জুলাই প্রথমবারের মতো বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ভারতের রাষ্ট্রদূত, যিনি আবার মন্ত্রী পদমর্যাদার, এই দুজন কি বলেছেন তা ব্যাখ্যা করা দরকার। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক 24 5 আগস্টের পর থেকে ইতিহাসের সর্বোচ্চ তলানিতে গিয়ে ঠেকেছিল। যদিও গোপন চুক্তি, 26 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, দেশ বিক্রির বহু অভিযোগ ইউনূসের আমলে তার মদতপুষ্টরা করলেও সেসব অভিযোগ যে ভিত্তিহীন সেটি পরিষ্কার হয়ে গিয়েছিল। বিএনপি ক্ষমতা আসার পর মনে করা হয়েছিল সে সম্পর্কের উন্নতি হবে, কিন্তু ঐতিহাসিকভাবে বিদ্যমান পুরাতন কিছু ইস্যু আর 5 আগস্টের পর তৈরি হওয়া নতুন কিছু ইস্যুর কারণে সম্পর্কের উন্নতি হলেও পুরোপুরি যে স্বাভাবিক হয়নি সেটি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা আছে। কিন্তু দুই দেশের সরকারি পর্যায় থেকে বিষয়টি নিয়ে সোজা সাপটাভাবে কথা বলা হয় না। প্রথম আলোর খবর বলা হচ্ছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন, দুই নিকট প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু অস্বস্তি বা ইরিটেশন আছে, সেটা দীনেশ ত্রিবেদীও জানেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও জানেন। এগুলো নিরসন করার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তো সবাই উপলব্ধি করে না। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের বা নতুন করে শুরুর ব্যাপারে দুজনেই ঐক্যমত্য পোষণ করেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন দুই প্রতিবেশীর সম্পর্ক এমন কিছু বিষয় আছে যেগুলো অস্বস্তিকর। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এগুলো যে সেটেল করবে তার প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে না, কিন্তু বর্তমান সরকার নতুন করে শুরু করতে চায়। প্রশ্ন হলো, এই ইস্যুগুলো কি কি যেগুলোর কারণে দুই দেশের সম্পর্ক থমকে আছে? বাংলাদেশের দিক থেকে বিবেচনা করলে সীমান্তে পুশিন সমস্যা, তিস্তা ও গঙ্গার পানি, এই ইস্যুগুলো ঐতিহাসিকভাবে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনটা জিয়ে রেখেছে। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এবং দুই দেশের জনগণের কল্যাণ। অন্যদিকে ডিসেম্বরের শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তি নবায়নের সময় ঘনিয়ে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশেরই
একটি করে ওয়ার্কিং গ্রুপ রয়েছে। তারা সক্রিয়ভাবে কাজ করবে এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। তবে এসব ইস্যুকে ছাড়িয়ে ২৪-এর ৫ই আগস্টের পর প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিনি সবশেষ রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলার পর থেকে বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া এবং আলোচনা হতে দেখা যাচ্ছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক বিষয়গুলোর টানাপোড়েন আদৌ দূর হবে কিনা তা অনেকখানি নির্ভর করছে এই ইস্যুটির উপর। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছিল প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। ভারত সরকারও বিষয়টি স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ওই অনুরোধের আইনি দিক পরীক্ষা করছে বলে জানিয়েছে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনার ফিরে যাওয়া না যাওয়া একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত আর তার নিরাপত্তা ইস্যুটি একসাথে জড়িত। কিন্তু পারস্পরিক সমঝোতা ছাড়া যে শেখ হাসিনার ইস্যুটি শুরু হবে না সেটি এতদিনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। প্রশ্ন হলো শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরে পারস্পরিক সমঝোতার তীব্রতা বাড়লেও উদ্যোগ কি নেওয়া হয়েছে? দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা সে প্রশ্নে খলিলুর রহমান বলেন দুই দেশের মধ্যে যে বিষয়গুলো আছে আগামী দিনে সব নিয়ে তো আলোচনা হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে দিয়েছে। বোঝা যাচ্ছে যে ইস্যুটি নিয়ে এই মুহূর্তে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক বেশি আটকে আছে, সেই ইস্যুটি নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক আলোচনার পথ খুলতে যাচ্ছে। সে আলোচনা ঠিক কবে শুরু হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক থেকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার বলেছেন এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না। একই ধরনের কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় হাইকমিশনার আশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে যাবে। সূত্রগুলো বলছে আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ ব্রিক্সের সরাসরি সদস্য নয়, তারপরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পাঠিয়েছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ব্রিক্স উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট। বিমস্টেক হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতার জোট। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত এই আমন্ত্রণটি দুটি দেশের সম্পর্কের কারণে পাঠিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের সভাপতি হিসেবে। সে কারণে বাংলাদেশ সরকার নিশ্চিত হতে চায় ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় মানে 1-to-1 বৈঠক করা যাবে কিনা। এর নিশ্চয়তার উপর নির্ভর করছে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত। তবে দিল্লির কূটনৈতিক সূত্র বলছে ২৯শে জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জানিয়েছেন। আশা করা হচ্ছে বর্তমান ঢাকা দিল্লি সম্পর্কের প্রেক্ষাপটে শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে এবং সে বৈঠকে খুব গুরুত্বপূর্ণ ৪ থেকে ৫টি ইস্যু নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের সাথে চলমান এসব ইস্যু এবং দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটি শুধু ভারত বাংলাদেশ নয়, এর সাথে আরো একটি দেশ জড়িত এবং সেটি হলো আমেরিকা। বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসায় এই আলোচনাটি আরো জোরালো হয়ে উঠেছে। দৈনিক মানব জমিন তার এই সফরকে ঘিরে শিরোনাম করেছে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা।
রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন এক পরীক্ষার মুহূর্ত তৈরি করেছে ওয়াশিংটন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের ৩৩ দিনের মাথায় ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। ৩০শে জুলাই গোর ঢাকায় আসেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন এই মার্কিন কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সার্জিও গোর লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোরের সফরকে ঘিরে ঢাকা, নয়াদিল্লি ও বেজিং এই ত্রিভুজের ভূরাজনৈতিক সমীকরণও আলোচনায় উঠে এসেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে সরকারি পর্যায়ে সফরটিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবেই তুলে ধরা হচ্ছে। মার্কিন বিশেষ দূতের সফরের আগের দিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন খলিলুর রহমানের কাছে। তিনি বলেছিলেন, দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকটি প্রয়োজনীয় ছিল বলেই যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন হলো, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ২৫শে জুন। ১ মাস ৫ দিন পরে কেন এই বৈঠক প্রয়োজনীয় হয়ে উঠল, তাও ঠিক সার্জিও গোরের সাথে বৈঠকের আগের দিন। ৩০শে জুলাই গোরের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও দাবি করেছেন ভারত ও চীন ইস্যুতে তাদের কোনো কথা হয়নি। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর দাবি, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আমেরিকার বড় মাথা ব্যথা চীন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানে উল্লেখযোগ্য মিল রয়েছে। মানবজমিনের রিপোর্টে বলা হয়েছে, এই প্রকল্পকে শুধু উন্নয়ন প্রকল্প হিসেবে নয়, আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করছে নয়াদিল্লি। ফলে তিস্তা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওয়াশিংটনেরও বিশেষ আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগে তিস্তা প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয়ে টানাপোড়েন থাকলেও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দুই দেশের সিদ্ধান্ত অভিন্ন। অর্থাৎ এক্ষেত্রে ওয়াশিংটনের কাছে নয়াদিল্লির উদ্বেগ বেশি গুরুত্বপূর্ণ। শুধু তিস্তা প্রকল্পই নয়, চীনের চাওয়া চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আর চীনের সামরিক সরঞ্জাম কেনা নিয়েও মার্কিনীদের মাথা ব্যথা আছে। সার্জিও গোরের বাংলাদেশ আসা উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন, সেখানেও আলোচ্য বিষয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি তিনি উল্লেখ করেছেন। এই আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রশাসন ভারত সরকারের মিত্র। অন্যদিকে মার্কিন প্রভাব নিয়ে চীনও চিন্তিত। ৩০শে জুলাই সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারেক রহমান যেদিন চীন সফরে গিয়েছিলেন, সেদিন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। আবার ৩০শে জুলাই দুপুরে দেখা করেছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই যে পরস্পর বিরোধী দেশগুলোর প্রতিনিধিদের এত তৎপরতা, এটি প্রমাণ করে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে গোরের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন ও ভূরাজনৈতিক ইস্যু ছাড়া আরেকটি ইস্যু আছে, যেটি সাম্প্রতিক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ভূরাজনৈতিক আলোচনার ইস্যুতে রূপ নিয়েছে। ইস্যুটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি সরাসরি এখন ভারত সরকারের জন্য শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরের মধ্যে আদালতে ফিরে আত্মসমর্পণ করবেন। সবশেষ ৩০শে জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকেও তিনি একই কথা জানিয়েছেন। এছাড়া একই দিন আউটলুকে তার আরও একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, তিনি দেশে ফিরলে ৩টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে। সেগুলো হলো, তাকে মেরে ফেলা হতে পারে, তিনি গ্রেপ্তার হতে পারেন, তাকে নির্যাতন করা হতে পারে। তা সত্ত্বেও তিনি ফিরে আসবেন বলে জানিয়েছেন।
আবার আউটলুকে ছাপা হওয়া সাক্ষাৎকারটিতে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বৈশ্বিক শক্তিগুলোর কোনো সহযোগিতা আছে কি না তা জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে শেখ হাসিনা কোনো দেশের নাম উচ্চারণ করেননি। চীনের ব্যাপারে তার এই সাক্ষাৎকারটিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যু নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোরের সঙ্গে কথা হয়েছে ভারতীয় কূটনীতিকদের। তারা মনে করছে আওয়ামী লীগকে রাজনৈতিক বৃত্তের বাইরে রাখলে বাংলাদেশে অসন্তোষ বাড়তে পারে, যেটি ভূ রাজনৈতিক বিবেচনায় ক্ষতিকর হতে পারে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে ভারতের সাথে 1-to-1 আলোচনা হবে তারেক রহমানের দিল্লি সফরে। সার্জিও গোরের সাথে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে 1 আগস্ট। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেই বৈঠকের পরই অনেক জল্পনা কল্পনা পরিষ্কার হয়ে যাবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।